পরিচালক প্রভাত রায়ের স্মৃতিচারণায় মহানায়ক উত্তম কুমার। শক্তিদা অর্থাৎ পরিচালক শক্তি সামন্ত যেদিন স্টুডিওর অফিসে প্রথম বললেন, এবার উত্তমবাবুকে নিয়ে একটা ডবল ভার্সন ছবি করব, সেদিন শক্তি ফিল্মসের সবার মধ্যে কী উত্তেজনা। উত্তমদার সঙ্গে কাজ করব আমরা যেন ভাবতেই পারছিলাম না। শক্তিপদ রাজগুরুর গল্প। হিন্দি সংলাপ লিখলেন সাহিত্যিক কমলেশ্বর জি, ছবির নাম অমানুষ। বাংলাটা লিখলেন শক্তিপদ রাজগুরু নিজেই। উত্তমদা শুটিংয়ের 5-6 দিন আগে মুম্বাই পৌঁছলেন। শক্তিদা উত্তমদা থাকার ব্যবস্থা করেছিলেন সান অ্যান্ড স্যান্ড হোটেলে। শক্তিদা আমাকে স্ক্রিপ্টটা দিয়ে বললেন, আমার গাড়িটা নিয়ে এক্ষুনি উত্তমদার কাছে চলে যাও, উনি স্ক্রিপ্টটা শুনতে চান। থরথর করে কাঁপতে কাঁপতে হোটেলে পৌঁছলাম। বেল টিপলাম। দরজা খুললেন বেনুদি, মানে সুপ্রিয়া চৌধুরী। তাকেও জীবনে প্রথম দেখলাম। নিজের পরিচয় দিলাম। বললেন, ভেতরে এসো। গেলাম। ভেতরে ঢুকে দেখলাম একটা সোফায় সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন আমার ম্যাটিনি আইডল। দেখেই মনে হলো এই না হলে মহানায়ক। কি সুন্দর চেহারা, কি বসার স্টাইল। বেনুদি উত্তমদাকে বললেন, ইনি শক্তিদার কাছ থেকে এসেছেন। উত্তমদা বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। এখানে একটু বলে রাখি, পরে যখন আমি ডিরেক্টর হয়ে গেছি তখন এই বেনুদি আমার ছবি খেলাঘর এবং আমার টেলিফিল্ম শরতের শিউলিতে অভিনয় করেছিলেন। তখন ওনার মধ্যে যে আন্তরিকতা পেয়েছি তা চিরদিন মনে থাকবে। কয়েকবার বাড়িতে নেমন্তন্ন করেছেন এবং উত্তমদা যা যা খেতে ভালোবাসতেন আমাকেও সেই সব রান্না করে খাওয়াতেন। বিশেষ করে চিংড়ি মাছের নানা রকম পদ এবং তেল বেগুন। এবার আবার উত্তমদার কথায় আসি। উত্তমদা বললেন, বসুন। স্ক্রিপ্টটা শোনাবেন তো? শক্তিবাবু ফোন করেছিলেন, পড়ুন। শুকনো গলায় কোনো রকমে পড়তে শুরু করলাম। জল খেলাম, আবার পড়লাম। কয়েকটা পাতা পড়ার পরে উত্তমদা বললেন, না জমছে না। বললাম, আসলে আপনার সামনে নার্ভাস হয়ে গিয়েছি। উত্তমদা একটু মুচকি হেসে বললেন, না না, আপনার পড়া ঠিক আছে, আসলে সংলাপ আমার ঠিক পছন্দ হচ্ছে না। মানে শক্তিপদ রাজগুরুর সংলাপ খুব ভালো লিখেছেন, কিন্তু আমি ঠিক এভাবে কথা বলি না। বাঁচা গেল, শান্তি। সাহস করে বললাম, হ্যাঁ, আপনার একটা নিজস্ব স্টাইল আছে কথা বলার। বোম্বে আসার আগে আপনার প্রায় সব ছবি আমি দেখেছি। আপনাকে নকল করে আমি নাটকে অভিনয় করি। উত্তমদা থামিয়ে দিয়ে বললেন, অনুসরণ করো, অনুকরণ না। সুপ্রিয়াদি বললেন, ওমা, আপনি অভিনয় করেন? হেসে বললাম, হ্যাঁ, যখন ব্যারাকপুরে ছিলাম সেখানে করতাম। আমাদের একটা ক্লাব ছিল। বোম্বেতেও যেখানে থাকি, গোরেগাঁওতে, সেখানেও আমাদের একটা ক্লাব আছে, নাটক করি। উত্তমদা থামিয়ে দিয়ে বললেন, লেখালেখির অভ্যেস আছে? আমি বললাম, হ্যাঁ, কলকাতার প্রসাদ পত্রিকায় মাঝে মধ্যে লিখি। উত্তমদা বললেন, তাহলে এক কাজ করুন, আপনি তো আমার অনেক ছবি দেখেছেন, নকল করে অভিনয় করেন বললেন, কয়েকটা সিন আমার মতো করে লিখুন তো, পারবেন? তখন যে কি আনন্দ হচ্ছিল বোঝাতে পারবো না। বললাম, পারবো, নিশ্চয়ই পারবো। আপনি শুধু আমাকে আপনি বলবেন না, আর আপনি শক্তিদাকে একটু বলে দিন। তারপর লিখলাম। উত্তমদার খুব ভালো লাগলো। উত্তমদা শক্তিদাকে বললেন, প্রভাতের লেখা সংলাপ আমার বেশ ভালো লেগেছে, ওকে দিয়েই সব লিখিয়ে নিন। এরপর শক্তিদাকে আমার আর কিছু বলতেই হয়নি। আনন্দ আশ্রম অনুসন্ধানের বাংলা সংলাপও আমাকে দিয়ে লিখিয়েছিলেন। টাইটেল কার্ডে নামও দিয়েছেন। একটা স্কুটার প্রেজেন্ট করেন অমানুষ সুপারহিট হবার পর। সত্যি উত্তমদার কাছ থেকে যে সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা পেয়েছিলাম তা আমি এ জীবনে ভুলতে পারবো না। সেদিন উত্তমদার জন্যে সংলাপ লেখক হওয়ার পর এত মনের জোর বেড়ে গিয়েছিল যে ভবিষ্যতে আমি যখন পরিচালক হলাম তখন আমার 28টা ছবি, 16টা টেলিফিল্ম, 3টে টিভি সিরিয়ালের প্রায় বেশিরভাগ সংলাপই আমি লিখেছি। আর একটা কথা বলতে ইচ্ছে করছে, অমানুষ, আনন্দ আশ্রমের ছোট চরিত্রে আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছিলেন উত্তমদা। অনেক সময় এমনও হয়েছে, অনেক লং শটের ক্ষেত্রে উত্তমদা আমাকে নিজের ডামি হিসেবে পাঠিয়েছেন। যেমন অমানুষে উত্তমদার প্রথম সিন, যেখানে উনি দূর থেকে নৌকোতে করে আসছেন, সেখানে উত্তমদার জায়গায় আমি বসেছিলাম। একটা টুপি দিয়ে মুখটা অর্ধেক ঢাকা ছিল। এরকম আরও কত ছবিতে যে ডামি হিসেবে কাজ করেছি। আজনবী ছবিতে হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোট চলে গানের লং শটে মালগাড়ির উপরে রাজেশ খান্নার ডামি হয়েছি। আবার ওই ছবিরই একটা সিনে যেখানে রাজেশ খান্না
রেল লাইনের ওপর দিয়ে ব্যাক টু ক্যামেরা হেঁটে যাচ্ছেন, সেটাও আমিই ছিলাম। উত্তমদার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এবং এই জনপ্রিয়তার একটা কারণ নিশ্চয়ই তার অভিনয়, কিন্তু আর একটা কারণ আমার মনে হয় সব বয়সের পুরুষ নারী ওনাকে আপনজন ভাবত। কেউ ভাবতেন আমার যদি এরকম একটা ছেলে হতো, কেউ ভাবতো আমার স্বামী বা প্রেমিক যদি এইরকম হতো, আবার কেউ ভাবতো আমার যদি এরকম একটা দাদা থাকতো। হ্যাঁ, এই ভাবনাগুলোই তাকে সবার আপনজন করে দিয়েছিল। সুন্দরবনের সন্দেশখালিতে থাকাকালীন একদিন সন্ধেবেলা প্রচণ্ড ঝগড়া, কথা কাটাকাটি হলো উত্তমদা আর শক্তিদার মধ্যে, সম্ভবত নাইট শুটিং করার ব্যাপার নিয়ে। শক্তিদা জানিয়ে দিলেন তিনি অমানুষ বন্ধ করে দিবেন। আমাদের ডেকে বললেন জিনিসপত্র গুছিয়ে নাও, কাল সকালেই আমরা বোম্বে ফিরে যাব। 1 মাসের আউটডোর। তখন মাত্র 5 দিন হয়েছে। আউটডোর মানেই শুটিংয়ের সঙ্গে সঙ্গে সন্ধেবেলাগুলো শুধু আনন্দই আর আনন্দ। খুব আপসেট হয়ে গেলাম আমরা সবাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিনিসপত্র গোছাচ্ছি। উৎপল দাস, শর্মিলা ঠাকুর, প্রেমানারায়ণ সবাই খুব মন মরা। এমন সময় দেখলাম উত্তম দাস সামনের বাঁধের ওপর পায়চারি করছেন, আর শক্তিদা নিজের ঘরের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। আমাকে সবাই মিলে শক্তিদার কাছে পাঠালো ফাইনাল ডিসিশন জানার জন্য। গেলাম। শক্তিদা বললেন আমি কি বলবো, উত্তমবাবু শুটিং করবেন না বলেছেন। তাহলে শুটিং কবে, কাকে নিয়ে হবে, উত্তমবাবুকে জিজ্ঞেস করো। গেলাম উত্তমদার কাছে। বললেন আরে আমি কি প্রডিউসার না ডিরেক্টর, শক্তিবাবুকে জিজ্ঞেস করো। এখানে একটা কথা জানিয়ে রাখি, তখনও পর্যন্ত উত্তমদা শক্তিদাকে শক্তিবাবু বলেন, শক্তিদা উত্তমদাকে উত্তমবাবু বলেন। আবার শক্তিদার কাছে গেলাম, সেই এক উত্তর। আমি কি বলবো। হঠাৎ বাঁধের ওপর দাঁড়িয়ে উত্তমদা চেঁচিয়ে বললেন শক্তিদা, কাল আপনি বলেছিলেন আজকে জোয়ার এলে বাঁধের ধার পর্যন্ত যখন জল উঠে আসবে তখন আমাকে রিঙ্কুকে নৌকায় বসিয়ে বাঁধের ওপর ক্যামেরা রেখে শট দেবেন। জোয়ার কিন্তু এসে গেছে শক্তিদা। সেই দিনই দুজনে দুজনের কাছে বাবু থেকে দাদা হয়ে গেলেন। শক্তিদা বললেন তাই নাকি, তাহলে আপনাদের ওই গানের শটটা নিয়ে নেওয়া যাক। যাক, আপনি রেডি হয়ে নিন। আমার দিকে ফিরে বললেন যাও যাও প্রভাত, রিঙ্কুকে রেডি হতে বলো, মনোজকে বলো নৌকার ব্যবস্থা করতে, খুকলুকে অর্থাৎ ক্যামেরাম্যানকে বলো ক্যামেরা বার করতে। সেদিন উত্তমদার কথায় সত্যি জোয়ার এলো শক্তি ফিল্মসের সবার মধ্যে, না হলে হয়তো বন্ধই হয়ে যেত অমানুষ। কি আশায় বাঁধি খেলাঘর গানটার পুরো শুটিং হয়েছিল লঞ্চের ওপর। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুটিং হতো, লঞ্চেই খাওয়া দাওয়া। একদিন এরকম শুটিং করতে করতে আমরা একটা খাল দিয়ে জঙ্গলের মধ্যে অনেকখানি ঢুকে গিয়েছিলাম। খাল ক্রমশ সরু হয়ে আসছিল, জঙ্গল ক্রমশ কাছে এগিয়ে আসছিল। হঠাৎ ঝপ করে সূর্য ডুবে গেল। শক্তিদা লঞ্চের চালককে বললেন চলো এবার ফেরা যাক। লঞ্চটা ছিল কলকাতার, তাই তার ড্রাইভার সুন্দরবনের জলপথ একদমই চিনত না। এবার হলো ঝামেলা, ঘুরঘুরে অন্ধকার, কোথাও কোনো আলো নেই, কোনো চিহ্ন নেই পর্যন্ত, দিশাহারা অবস্থা। লঞ্চ ঘুরিয়ে যেখানে ঢুকলো সেটা আরও একটা অন্য খাল, সেটায় এগোতে আরও জঙ্গলে ঢুকে গেলাম আমরা। জানলার সব পর্দা ফেলে দেওয়া হলো, বাঘের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। উৎপলদা মজা করে শর্মিলাকে বললেন রিঙ্কু, তোমার শ্বশুরবাড়ির দেশে এসে গেছি, টাইগার তোমাকে ডাকছে। শর্মিলা হেসে বললেন শুধু আমাকে নয়, আপনাদের সবাইকেই ডাকছে, ডিনার খাওয়াবে বলে। আমরা রীতিমতো ভয় পেয়ে চুপচাপ। উত্তমদা একপাশে বসে গুনগুন করে গান গাইছেন, শক্তিদা উপরের ডেকে। হঠাৎ একদিকের পাড়ে একটা হ্যারিকেনের আলো দেখা গেল। শক্তিদা লঞ্চের ড্রাইভারকে বললেন ওখানে লঞ্চ লাগাও। লাগানো হলো। লঞ্চের সার্চ লাইট জ্বালানো হলো। শক্তিদা নিচে নেমে এলেন। পর্দা তুলে আমরা দেখলাম ছোট্ট একটা চায়ের দোকান। একটু যেন ভরসা হলো। শক্তিদার সঙ্গে একটা লোক এলো লঞ্চের মধ্যে, ওই চায়ের দোকানের মালিক, সঙ্গে এক ধামা মুড়ি, একটা বড় কেটলিতে চা। উত্তমদার পায়ের কাছে রেখে সাষ্টাঙ্গে প্রণাম করলো। উত্তমদা বলে উঠলেন আরে আরে কি করো কি করো, আমাদের খুব খিদে পেয়েছে, একটু চা মুড়ি দাও দেখিনি। লোকটি বলল আপনারা খান, আমি আসতেছি। লোকটি দৌড়ে চলে গেল। আমাদের স্পট বয়রা গ্লাসে গ্লাসে চা দিতে লাগলো। এমন সময় হঠাৎ গুরু 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 যেন মেঘ ডেকে উঠল। জানলার পর্দা সরিয়ে দেখলাম নদীর পাড়ে অন্তত 100 খানেক হারিকেন, আর কত যে লোক কে জানে। ওই চায়ের দোকানের মালিক নিশ্চয়ই গ্রামে খবর দিয়েছিল। তাদের অনুরোধে উত্তমদাকে গিয়ে উপরের ডেকে দাঁড়াতে হলো। লঞ্চের সার্চ লাইট উত্তমদার মুখের ওপর ফেলা হলো। তারপর ওই মানুষজনের হাততালিতে বাঘও বোধহয় পালিয়ে গিয়েছিল। উত্তমদার কথায় ওদের মধ্যে 2-3 জন লঞ্চে উঠে এলো।
তারপর জানি না কীভাবে বোধহয় গাছের গন্ধ শুঁকে শুঁকে পাড়ের উপর সার্চ লাইট ফেলে ফেলে আমাদের রিসর্টে পৌঁছে দিল। সত্যি সেদিন যদি উত্তমদা লঞ্চে না থাকতেন তাহলে কি আমরা ফিরতে পারতাম জানি না। উত্তমদা যে মানুষ হিসেবে কত বড় তার পরিচয় আর একদিন পেয়েছিলাম। বিপিনবাবুর কারণ সুধা গানটা যখন শুটিং হচ্ছে উত্তমদা লিড দিচ্ছিলেন, তখন আমি উত্তমদাকে সাজেস্ট করেছিলাম যে আপনি তো উৎপল দত্তকে নকল করে গাইছেন, তাই আপনি যদি উৎপলদার হাঁটাটাও নকল করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন তাহলে লোকে এনজয় করবে। উত্তমদার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাহ, ভালো সাজেস্ট করেছিস তো, শক্তিদাকে গিয়ে বল। শক্তিদাকে বললাম আর উনি তখনই মজা করে বললেন, এই জন্যেই বলি আমার স্টার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এই যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাজেশন উত্তমদা এত সহজে মেনে নিলেন, এটাই তার বড় মনের পরিচয়। নমস্কার।